এরা মূলত রংপুর থেকে আসে, লালমনি এক্সপ্রেসে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে, কমলাপুর রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে। ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঘুমিয়ে ঝিমা নিয়ে এসেছে, ঘুমিয়ে পড়েছে। তার ব্যাগ, তার যে জিনিসপত্র পার্স ছিল এগুলো হারিয়ে যায়। এরপর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে পেয়ে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে ডেকেছে। কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল। সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছি যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে। আবার আমি ফরিদপুরে যাবো, এখন আমি কিভাবে যাবো? আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে একটু রাস্তা আটকে গেছে। কিন্তু আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখে তুমি আমার গাড়ি চালাবে। আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আবার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ। এই কথা বলে ওদেরকে মতো রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে গিয়ে উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। গিয়ে যে পুরানপাড়া বাতান উত্তরখানে এই বাসায় এই তারা তোলার পরে দেখে যে লক, ওই চাবি দিয়ে খুলছিল। তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রূপ বাসা। তখন বলেছে যেটা আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে, 4-5 দিন পরে আসবে। এরপরে যখন ওরা ভেতরে থাকার পরে এরপর এটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে, আমাদের জিজ্ঞাসা মতে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করতো, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরো ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমে শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমে তারা শুধু 3 জনই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছিল। তো এক পর্যায়ে শেষের দিন যেটা হচ্ছে 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জনে একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তাহলে কামড়। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা
বাথরুমের বাইরে থেকেও ছিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা পোষা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, পোষা নিয়ে এরা চলে যায়। তো তারপরে এই সাইফুর রহমান হয়ে কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা যেহেতু বাথরুমে বেরেটে বেরবে, ব্যালকনিতে বারান্দা, ছোট বারান্দা দেখি চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে নেয়নি এই পরিস্থিতি দেখি, বা তাদের সাপোর্ট ছিল তারা গ্রহণ করেনি। তারপরে তারা ইয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেয়নি। তারপরে লেক ভিউ হসপিটালে নেওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে, আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না, সে ডিক্লাইন করেছে, মারা গেছে। তো এই আমরা এই ঘটনাটা আমরা আমাদের যে টিম, আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে ওই দিনটাতে। বিশেষ করে আমাদের এডিসি, দুজন এসি, আমার সাথে এক এসি আছে, ও অনেক পরিশ্রম করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো করেছে। আমাদের ওসি তদন্ত, আমাদের সাবইন্সপেক্টররা, অন্যান্য সদস্যবৃন্দ, আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি। কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা রহস্য উন্মোচন না করতে পারি, তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে। তা আমরা সফল হয়েছি। আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারায় জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে, আশা করছি। আমরা বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছি। এটা আমাদের একটি অত্যন্ত বড় সফলতা বলে মনে করছি, এবং আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা টাইম টু টাইম আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে জানিয়েছি, আমাদের ক্রাইম বিভাগের দায়িত্বে নিয়োজিত আমাদের এডিশনাল কমিশনার স্যার, ক্রাইম অ্যান্ড অফ স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন, জেসি ক্রাইম, জয়েন্ট কমিশনার ক্রাইম আমাদেরকে টাইম টু টাইম আমাদের গাইডলাইন দিয়েছে। আমরা সেই ধারায় কাজ করে সফল হয়েছি। ধন্যবাদ। আমরা যেটা জেনেছি যে পরিবার কারণ দ্বিতীয় প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো যে ঘটনাটা আপনি বর্ণনা দিলেন তাতে মনে হলো এই নারী তার নিজেকে সেভ করার জন্য এই ঘটনাটা ঘটেছে। তাহলে কি এটা হত্যাকাণ্ড না? এই বিষয়টা হয়তো বা আপনাদের আইনে বলা আছে। সাইফুর রহমান ভূঁইয়া, তিনি তার স্ত্রী, তার বাসা হচ্ছে আমাদের শান্তিবাগে, আমাদের রাজারবাগ পুলিশ লাইন্সের 3 নম্বর গেটের অপোজিটে। তো সেখানে তার 2 সন্তান, এক সন্তানের বয়স না, দুটো ছেলে। এক ছেলে হচ্ছে 8ম শ্রেণীতে পড়ে মতিঝিল আইডিয়াল স্কুলে, আর একটা ক্লাস 4-এ পড়ে। তার স্ত্রী নাম সাদিয়া। তারা এই বাসায় ছিল ডিসেম্বর পর্যন্ত, এখনো আছে তার স্ত্রী এখানে। এর মধ্যে উত্তরখান এলাকায় যেটা বলা যায় পুরানপাড়া বাজার, এই জায়গাটায় 2.5 শতক জায়গা রয়েছে। যে সাইফুর রহমান ভূঁইয়ার যে দাদা শ্বশুর, সে তার এই 2.5 শতক জায়গা তিনি তার ছেলেকে দিয়েছেন, তার মানে তার শ্বশুরকে দিয়েছে, সাদিয়ার বাবাকে দিয়েছে, ইয়ের যে ওয়াইফ, সাইফুর রহমানের ওয়াইফের, সাইফুর রহমানের ভূঁইয়ার যে ওয়াইফ। এই জমি উনি আবার ওনার মেয়ে এই সাইফুর রহমানের ওয়াইফকে দিয়েছে, তার নামে এই জমি 2.5 শতক জায়গা। যেখানে ঘটনাস্থল তার সামনে এই জায়গাটা একটা সব ময়লা ছিল, ছিল মানে ঝোপঝাড় ছিল, সেটা সে পরিষ্কার করেছে, আমরা দেখেছি। ঘটনা 3 মাস, অনুমানিক 3 মাস বা 2.5 মাস আগে তিনি এই সাইফুর রহমান ভূঁইয়া এই বাসাটি ভাড়া নেন। তো ভাড়া নিলে তিনি এই বাসায় এখানে বাড়ি করবেন বা দেখাশোনা করবেন বা এই জায়গাটা কোনো কিছু করবেন, হতে পারে এরকম পরিকল্পনা থেকে তিনি বাসাটি ভাড়া নেন। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ আছে কিনা? থাকতে পারে। আমরা ওইদিকে আমরা যেটা ওনার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা এই ঘটনায় অন্য ওই যে বলেছি প্রথম দিকে আমরা প্রাথমিক তথ্য কালেক্ট করে আমরা বিভিন্ন দিকে তদন্তটা নিয়ে আমরা কোন দিক থেকে সফল হবে, তো আমরা তখন জিজ্ঞাসাবাদ করেছি।
সেই ধরনের আমরা কোনো কোনো তথ্য বা কোনো আমাদের ইনফরমেশন আমরা পাই। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পাই কোনটা বল, যেটা আপনার বক্তব্য হিসেবে যেটা আমরা যেটা বলেছেন যেটা এটা হত্যা মামলা, হত্যা না অন্য কিছু? ডেফিনেটলি এটা একটা হত্যা মামলা। যিনি দেখেছেন যাকে এই অবস্থায় তাকে হত্যা করেছে, এটা হয়তো আদালতে যখন এই মামলা যাবে, যখন এই মামলা ট্রায়ালে যাবে, ট্রায়াল হবে, তখন হয়তো বক্তব্য যখন ডিফেন্স পক্ষের লয়ার যখন বক্তব্য দেবেন, তখন কোর্ট কোনো কিছু যদি প্রিজিউম করে কনসিডারেশনে নেয় সেটি। বাট এটা ডেফিনেটলি হিয়ার এই পর্যায়ে আমাদের কাছে এটা একটা হত্যা মামলা, এবং হত্যা মামলা হিসেবেই মামলা রুজু হয়েছে। আমাদের উত্তরখান থানার মামলা নম্বর হচ্ছে 12 আর 334 ধারায় আমাদের মামলাটা হয়েছে। 11 তারিখে আমাদের মামলাটা হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যাদেরকে অ্যারেস্ট করলে আসলে সে কি আলটিমেটলি ধর্ষণ হয়েছে কিনা সেটা আপনারা পরীক্ষা করেছেন কিনা, নাকি হয়েছে কোনটা বিষয়টা? আমাদেরকে যেটা বলেছে যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটা আমার হাজবেন্ডের সামনেই সে বিভিন্ন সময় শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। তারা স্বামী স্ত্রী একটা সহজে চলে গেল তাদের সাথে, আসলে এটার পিছনে কোনো কারণ একই রুমে থাকলো, বিষয়টা কেমন? ওখানে আমরা দেখেছি এটা ফোর্স করেছে, যেটা রূপা বলেছে আমাদের কাছে, সেটা হলো যে সে ফোর্স করে বলছে অন্য কোথাও থাকতে পারবে না, এখানে থাকতে পারবে। আর ইয়েও নাই ওখানে, দেখলাম যে আমরা কোনো আর মানে অন্য কোনো ফার্নিচার বা খাট বা কোনো কিছু অন্য কোনো রুমে নেই নেই। আর ওটা ফোর্স করেছে এই ওই ছেলেটাকে মেরে ফেলার হুমকি দিত সবসময়। রূপা বলেছে যে আমার হাজবেন্ডকে আমি খুবই ভালোবাসি, এই জন্য আমাকে, যেহেতু আমার এই কষ্টের কথাটা আমি বলতে পারছিলাম না আমার হাজবেন্ডকে, যেহেতু বলছে তুমি যদি এই কথা ওকে বলো তাহলে তোমরা কোনো কিছু একটা মেরে ফেলো। তো উনি যখন যেতেন বাইরে তখন তালা দিয়ে যেতেন। আচ্ছা, আপনি বলছেন যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তাদের পরিচয় নিয়েছে, তারপরে বিয়ে হয়েছে। স্বামী তো ওদের দুজনে। কিন্তু এই টেকনোলজির যুগে ওনারা তো 999-এও ফোন করে এই ব্যাপারে সাহায্য চাইতে পারতেন, যে ওনাদেরকে এইভাবে ধরেন আটকে রেখে এত ইজি জিনিসগুলো আসলে মেবি তারা তো আমার কাছে ওরা যাদের রূপা এবং নাজমের যে বিষয়টা, আর রূপা এবং নাজমের যে বিষয়টা, ওরা যে খুব বেশি শিক্ষিত মানুষ তাও না, হয়তো লেখাপড়া ওরকম নেই, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। আর বয়সও খুব কম, 20-22 বছর, 22 বছরের মধ্যে। আর ওদের মোবাইলও ছিল না, ছিল বা ছিল না, বা তাদের মাথায় হয়তো ওইটা আসেনি, আমরা এই বিষয়ে তারা করেনি আর কি। এটা ওরা যেটা বলেছে তাকে ফোর্স বাধ্য করেছে, তারা ফোর্স করেছে যে এখানেই থাকতে হবে, অন্য কোনো রুমে থাকা যাবে না।